আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্যায়ে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে বোর্ড সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা সেই বোর্ড সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। তো চলো দেখি এই পর্যায়ে আমরা ঢাকা বোর্ড 2025-এ যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমরা সমাধান করতেছি। আচ্ছা, তো দেখো ঢাকা বোর্ড 2025-এর ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা বিকার দেওয়া আছে। উভয় বিকারের আয়তন হচ্ছে 1 লিটার। দ্বিতীয় যেই বিকারটা, দ্বিতীয় যেই পাত্র, দ্বিতীয় পাত্রের মধ্যে আছে সালফিউরিক অ্যাসিডের 196 গ্রাম দ্রবণ, মানে 196 গ্রাম ডাব্লিউ রয়েছে। আর প্রথম পাত্রের মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 70 গ্রাম। উভয় পাত্রেরই আয়তন 1 লিটার। এবার এখান থেকে জাস্ট প্রশ্নগুলো দেখো, ফলো করো। যে ফার্স্ট প্রশ্ন, বিক্রিয়া তাপ কাকে বলে? তো আমরা জানি যে কোনো নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সময় নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় শোষিত বা নির্গত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলে। অর্থাৎ বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় এক মোল পদার্থের যে কোনো পদার্থ যখন বিক্রিয়া করবে তখন যেই পরিমাণ তাপ শোষিত হবে বা যেই পরিমাণ তাপ উদ্গীরিত হবে, মানে উৎপন্ন হবে, আমরা সেই তাপের পরিমাণকে বলতে পারবো কি? বিক্রিয়া তাপ। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 ব্যাখ্যা করো। আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দিয়ে এখানে চাইলে ব্যাখ্যা করতে পারি। দেখো, ধাতব হাইড্রাইডের যে এক্সাম্পলটা এখানে দিয়েছে, তো ফার্স্টে আমরা ওই পয়েন্টটাই চেষ্টা করতেছি। দেখো, আচ্ছা, তো নর্মালি দেখো, হাইড্রোজেনের যদি তুমি পানির যদি তুমি জারণ মান নির্ণয় করতে চাও, পানির মধ্যে হাইড্রোজেনের জারণ মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেন হচ্ছে +1। অক্সিজেন কত হবে? অক্সিজেন হবে -2। ঠিক আছে, অক্সিজেন হবে -2। হাইড্রোজেন +1, অক্সিজেন -2, এটা হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন +1 আর অক্সিজেন -2। এবার ফলো করো, যদি আমরা ধাতব হাইড্রাইড, তার মানে ধরো সোডিয়াম হাইড্রাইড যদি আমরা নেই, তখন কি হবে? তখন হাইড্রোজেনটা তো আর এখন প্লাস হতে পারবে না, এখন সোডিয়ামটা হবে প্লাস, কেননা হাইড্রোজেন থেকে অবশ্যই সোডিয়াম শক্তিশালী ধাতু। হাইড্রোজেন তো ধাতুই না, সোডিয়াম তো ধাতু। তাহলে হাইড্রোজেন হবে এখানে প্লাস, আর হাইড্রোজেন যেহেতু এই যৌগের মধ্যে অধাতু হিসেবে কাজ করবে, তাহলে হাইড্রোজেনের জারণ মান হবে মাইনাস। তাহলে হাইড্রোজেনের দুইটা ক্যারেক্টার রয়েছে। একটা হচ্ছে হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় তখন তার জারণ মান সেখানে নেগেটিভ, আর হাইড্রোজেন যদি অধাতুর সাথে যুক্ত হয় তখন তার জারণ মান হচ্ছে পজিটিভ। সো আমাকে এটা মনে রাখতে হবে যে হাইড্রোজেনের ইন্ডিভিজুয়াল যে জারণ মান, সেই জারণ মানটা কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে। সো এভাবেই আসলে আমাদেরকে হাইড্রোজেনের জারণ মানগুলো খুব বের করতে হবে আর কি। আচ্ছা, সো এখানে 2 নম্বর প্রশ্ন আমাকে এটাই বলেছে যে সোডিয়াম হাইড্রাইড। দেখো, তাহলে হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন এর জারণ মান হবে নেগেটিভ। সো এখানে এটাই বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন যাচ্ছে। দেখো, 3 নম্বর প্রশ্ন বলতেছে কি, দেখো যে স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবণটির প্রস্তুতি বর্ণনা করো। দ্বিতীয় পাত্রে কোন দ্রবণ আছে বা কার দ্রবণ আছে? সালফিউরিক অ্যাসিড। দ্বিতীয় পাত্রে আছে সালফিউরিক অ্যাসিড, এবং আমাকে বলতেছে যে স্পর্শ পদ্ধতিতে এই সালফিউরিক অ্যাসিডের দ্রবণটা কিভাবে তৈরি করা যায় সেটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। সো এখানে আমরা কয়েকটা স্টেপ ফলো করি। তো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে হবে। দেখো, এখানে মূলত সালফিউরিক অ্যাসিডকে আমরা কিন্তু স্পর্শ পদ্ধতিতে কয়েকটা ধাপ অনুসরণ করে এটার প্রস্তুতি করতে পারি। তো আমাকে মূলত এই পয়েন্টে সেই কাজটাই করতে বলা হয়েছে। আচ্ছা, তো দেখো এখানের যে চিত্রটা, ফার্স্টে প্রবাহ চিত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যেখানে কিভাবে আসলে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায়। তো শুরুতে সালফার এবং শুষ্ক বায়ু নিব। শুষ্ক বায়ু বলতে কি বলতো? যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নাই, যে শুষ্ক, মানে যেখানে শুধুমাত্র অক্সিজেন আছে। তাহলে সালফার এবং অক্সিজেন একত্রে আমরা এই চুল্লিতে দিব। চুল্লিতে দিলে সেখান থেকে তৈরি হবে সালফার ডাইঅক্সাইড এবং এক্সট্রা অক্সিজেন, মানে সালফার ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে প্লাস অক্সিজেনও তৈরি হচ্ছে। এবার সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনকে যখন মিশাবো, খেয়াল করো, সালফার আর অক্সিজেন মিলে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। যেহেতু আমরা এখান থেকে বায়ু সরবরাহ কন্টিনিউ করব, তার মানে কি এখান থেকে অবশ্যই অক্সিজেন থাকবে। তাহলে সেই সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে এই যে পাত্র 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই পাত্রতে কি তৈরি হবে? এই পাত্রে তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড। এই পাত্রের মধ্যে আমরা সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে পারবো। আচ্ছা, তো সালফার ট্রাইঅক্সাইড তৈরি হলো। এখান থেকে তৈরি হওয়ার পরে এখান থেকে আমরা একটা প্রভাবক দিব, নাম হচ্ছে ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড। ভ্যানেডিয়াম পেন্টঅক্সাইড হচ্ছে প্রভাবক দিব, পানি দিব। তো খেয়াল করো, পানি দিব কিভাবে? এখানে যেই সালফার ট্রাইঅক্সাইড এবং যে ফার্স্ট অফ অল জলীয় বাষ্প যে দিচ্ছি আমরা, জলীয় বাষ্প এবং সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, কি তৈরি হবে? সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, H2SO4 তৈরি হবে। আচ্ছা, তো এই H2SO4 কি করতে পারে? এই H2SO4 এর সাথে আমরা আগে ভাগেই প্রস্তুত কিন্তু সালফিউরিক অ্যাসিড, এই যে ঘন সালফিউরিক অ্যাসিড, এটা এখান থেকে প্রবেশ করাচ্ছি। সালফার ট্রাইঅক্সাইড এবং পানি, জলীয় বাষ্প হচ্ছে পানি, এদেরকে সবাইকে একত্রে মিলিত করে আমরা তৈরি করতেছি কি? ওলিয়াম। আমরা কি তৈরি করতেছি? ওলিয়াম। তো এই ওলিয়াম থেকে যখন
ওলিয়ামের সাথে যখন পানি যোগ করা হবে সেখান থেকে তৈরি হবে পুনরায় কি সালফিউরিক অ্যাসিড, সেখান থেকে পুনরায় সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। সো প্রসেসগুলো এখন দেখো, এখান থেকে তোমরা আরেকটু ভালো বুঝবা। তাহলে প্রথম ধাপে কি হবে, সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, প্রথম ধাপে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। দ্বিতীয় ধাপে আমরা সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন মিলে কি তৈরি করব, সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন মিলে কি তৈরি করব, সালফার ট্রাইঅক্সাইড। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, তৃতীয় ধাপে কি হচ্ছে দেখো, তৃতীয় ধাপে কি হচ্ছে, তৃতীয় ধাপে সালফিউরিক অ্যাসিড, এই যে দেখো সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে একটা রিঅ্যাকশন হবে, যে রিঅ্যাকশনটা আসলে আমাদের একটু ব্যাখ্যা করে দেওয়া উচিত যে রিঅ্যাকশনটা কেন হবে। মূলত আমরা সালফার ডাইঅক্সাইডের সাথে যদি পানি মিশাই তখনই কিন্তু সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি পানি মিশাই তাহলে সেখান থেকে মূলত সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু সেটা আসলে শিল্পক্ষেত্রে কাজের ব্যাঘাত ঘটায়, কেননা সেই সালফিউরিক অ্যাসিডটা আসলে গ্যাসীয় সালফিউরিক অ্যাসিড, যেটা শিল্পক্ষেত্রে কাজের ব্যাঘাত ঘটায়। সো এই বিক্রিয়াটা দেখো যে পানি প্লাস SO3, তাহলে কি হবে বলতো, H2SO4, তাই না? এই H2SO4 আবার গ্যাসীয়, খেয়াল করো, পানি প্লাস SO3, পানি প্লাস SO3, ফলে এই SO3 এর সাথে পানি মিশালে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। বাট সেটা কি রকম সালফিউরিক অ্যাসিড, গ্যাসীয় সালফিউরিক অ্যাসিড। গ্যাসীয় সালফিউরিক অ্যাসিড সবসময় কাজের ব্যাঘাত সৃষ্টি করে, কাজ মানে যারা ওয়ার্কার থাকে এদের চোখে মুখে দিয়ে প্রবেশ করে, ফলে সেখানে ওয়ার্কাররা ঠিকভাবে কাজ করতে পারে না। তো আমরা তখন কি করি, আমরা এই যে সালফার ট্রাইঅক্সাইড আছে, তাহলে আমরা সেই সালফার ট্রাইঅক্সাইডটাকে নষ্ট না করে এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাই কাকে, সালফিউরিক অ্যাসিড, H2SO4। সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড মিশে পুনরায় তৈরি করে H2S2O7, ওলিয়াম তৈরি করে, ওলিয়াম। আচ্ছা, এখন প্রশ্ন জাগতেছে যে তাহলে এটা কই পাবো, এটা আগে থেকেই প্রস্তুতকৃত কোনো একটা মাধ্যম থেকে আমরা এটাকে কালেকশন করব, যেটা আগে থেকেই প্রস্তুত করা। আচ্ছা, এবারে খেয়াল করো, এই ওলিয়ামের সাথে যদি পানি মিশাও, ওলিয়ামের সাথে যদি পানি মিশাও তো সেখান থেকে তৈরি হচ্ছে 2 অণু সালফিউরিক অ্যাসিড, 2 মোল H2SO4, 2 মোল H2SO4। সো এখান থেকে আমি কি তৈরি করতে পারবো, এখান থেকে আমি 2 অণু সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারবো। সো আমরা ইনভেস্ট করতেছি 1 অণু, বাট প্রোডাক্ট হিসেবে বাই প্রোডাক্ট পাচ্ছি কত অণু, 2 অণু। এখন যেটা বললাম যে এই প্রসেসে আসলে চাইলে সহজেই আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারতাম, কিন্তু সেই গ্যাসীয় সালফিউরিক অ্যাসিডকে পুনরায় আবার তরলে পরিণত করা এটা অনেক কষ্টসাধ্য, এবং যেটা বললাম যে শিল্পক্ষেত্রে কাজের ব্যাঘাত সৃষ্টি করে। বিধায় আমরা এই প্রসেসটা ফলো না করে আমরা সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করার পরে সেই সালফার ট্রাইঅক্সাইডকে পুনরায় প্রস্তুতকৃত সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়ে H2S2O7 এটা আমরা প্রস্তুত করি, H2S2O7 এটা প্রস্তুত করি। ফলে সেখান থেকে কি তৈরি হয়, ফলে সেখান থেকে 2 অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, ফলে সেখান থেকে 2 অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। সো আশা করতেছি তোমরা গয়ের অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো, এবং এটাই কিন্তু এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। দেখো যে চিত্রের কথা বললাম, যে ফার্স্টে আমরা সালফার আর অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে সালফার ট্রাইঅক্সাইড। এবারে এই যে সালফার ট্রাইঅক্সাইড, খেয়াল করো, সালফার ট্রাইঅক্সাইড পূর্ব থেকে প্রস্তুতকৃত ঘন সালফিউরিক অ্যাসিড, এবং পানি, তা তিনটা জিনিস এই পাত্রে তিনটা জিনিস অ্যাড হচ্ছে। কোন তিনটা জিনিস, নাম্বার 1 পানি অ্যাড হচ্ছে, নাম্বার 2 ঘন সালফিউরিক অ্যাসিড অ্যাড হচ্ছে, নাম্বার 3 সালফার ট্রাইঅক্সাইড অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে কি তৈরি হচ্ছে, ওলিয়াম, H2S2O7, ওলিয়াম প্রস্তুত হচ্ছে। তাহলে এই ওলিয়াম প্রস্তুত হওয়ার পরে মানে ফার্স্ট অফ অল এই দুইটা মিলে হচ্ছে ওলিয়াম, মানে সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইড মিলে হচ্ছে ওলিয়ামের সাথে পানি মিশিয়ে আমি সালফিউরিক অ্যাসিড পাচ্ছি, 2 অণু সালফিউরিক অ্যাসিড পাচ্ছি। সো চিত্রে আমাকে এই পয়েন্টে বুঝিয়েছে। সো আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট পার্ট। দেখো নেক্সট পার্টে আমাদেরকে প্রশ্ন এখানে কি বলেছে, খেয়াল করো। প্রশ্ন বলেছে যে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের যে প্রথম পাত্র এবং যে দ্বিতীয় পাত্র, এই উভয় পাত্রের মোলারিটি বা ঘনমাত্রাটা সমান হবে কিনা এইটা এখন আমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখাতে হবে যে না ঘনমাত্রা সমান হবে অথবা না ঘনমাত্রা সমান হবে না। আচ্ছা, ওকে, ফাইন। এবারে ফলো করো, আমরা ঘয়ের যাচ্ছি। তো ঘতে শুরুতেই দেখো আমাকে যেই কাজটা করে দিতে হচ্ছে এখানে, যে তথ্য নোট করা। সোডিয়াম হাইড্রোক্সাইডে কি কি তথ্য আমার কাছে আছে, এই তথ্যগুলোকে আগে লিখে ফেলা, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এই তথ্যগুলো আমি পাচ্ছি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড W কত গ্রাম বলো তো, W 70 গ্রাম, V কত, V হচ্ছে 1 লিটার, এটাকে বলা যায় 1000 মিলিলিটার। 1 লিটার এটাকে বলা যায় কি 1000 মিলিলিটার। আর M কত, M হচ্ছে আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, সোডিয়াম 23, খেয়াল করো, সোডিয়াম 23, অক্সিজেন 16,
হাইড্রোজেন 1, তাহলে মোট কত হচ্ছে 40। মোট আমরা এখান থেকে কত রেজাল্ট পাচ্ছি 40 ফলাফল পাচ্ছি। গেল এটা। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ডাব্লিউ কত? সালফিউরিক অ্যাসিডের ডাব্লিউ হচ্ছে 196 গ্রাম, 196 গ্রাম। আচ্ছা, এবারে সালফিউরিক অ্যাসিডের ভি কত? সালফিউরিক অ্যাসিডের ভি যেহেতু দুইটারই 1 লিটার, তার মানে আমি এটাকে একসাথে 1000 ml লিখতে পারি। আচ্ছা, আর সালফিউরিক অ্যাসিডের এম কত? এম হচ্ছে 98, হাইড্রোজেন 2, দুইটা হাইড্রোজেন 2, একটা সালফার 32 আর 4টা অক্সিজেন 4 16 64। সো মোট কত গ্রাম? মোট 98। সো আমরা তিনটা তথ্য উভয় বিক্রিয়া থেকে পাচ্ছি। সালফিউরিক অ্যাসিডের ডাব্লিউ পাচ্ছি, ভি পাচ্ছি, এম পাচ্ছি, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউ পাচ্ছি, ভি পাচ্ছি, এম পাচ্ছি। এখন এস কত হবে? কোশ্চেনটা হচ্ছে এটার এস কত, এইটারও এস কত, দুইটার ঘনমাত্রা সমান হবে কিনা। তাহলে আমরা এস দিয়ে দেন আমরা কোন সূত্রে যাব? দেন আমরা সূত্রে যাব এই সূত্র। দেখো যে আমরা সূত্র জানি যে এস ভি এম ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ। আচ্ছা, বা এস সমান সমান 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই ভিএম। আবার তোমরা যদি চাও এটাকে যে স্যার আমরা লিটার মানে ভিটাকে আমরা লিটারেই রাখবো, আমরা আর কনভার্ট করব না, তখন সূত্রটা শুধুমাত্র 1000টা হবে না, তখন সূত্র হবে কি, যদি আমরা 1 লিটার চিন্তা করি তখন সূত্র হবে SVM ইজ ইকুয়ালস টু ডাব্লিউ। জাস্ট এই সূত্র দিয়ে আমরা তখন কাজ করব। আশা করতেছি তোমরা পার্থক্যটুকু বুঝতে পেরেছো যে আমরা যদি ভি এর মান যদি 1 লিটার ধরি বা ভি এর মান যদি আমরা 1 লিটার বিবেচনা করি তখন সূত্র হবে SVM ইজ ইকুয়ালস টু ডাব্লিউ। আর যদি আমরা ভি এর মান লিটারে না নিয়ে যদি আমরা মিলিলিটারে চিন্তা করি, মিলিলিটারের কথা ভাবি, তখন ভি এর মান হবে SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ। SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ। সো এই দুইটা কাজ, একটা হচ্ছে SVM ইজ ইকুয়ালস টু ডাব্লিউ আর একটা হচ্ছে SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ। সো 1000 তখন ব্যবহার করব যখন আমরা মিলিলিটারে ভিটা চিন্তা করব, আর SVM ইজ ইকুয়ালস টু ডাব্লিউ তখনই হবে যখন আমরা ভি এর মানটা লিটারে চিন্তা করব। আচ্ছা, ওকে, ফাইন। তো তাইলে আমরা এইটুকু মোটামুটি ভাবে কমপ্লিট করতে পেরেছি। নেক্সট দেখো, তাহলে এখানে ওই কাজটাই করা হচ্ছে যে ডাব্লিউ হচ্ছে 70 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড বা প্রথম চিত্রের জন্য ডাব্লিউ হচ্ছে 70 গ্রাম, এম হচ্ছে 40, আয়তন ভি হচ্ছে 1000 মিলিলিটার। তো এই 1000টা ছিল কিন্তু মূলত 1 লিটার, প্রশ্নে বলা ছিল 1 লিটার, তো সেই 1 লিটারকে আমরা কনভার্ট করে 1000-এ পাচ্ছি। আচ্ছা, দ্রবণের মোলারিটি কত হবে? দেন আমরা দেখো SVM ইজ ইকুয়ালস টু SVM ইজ ইকুয়ালস টু 1000। তো এখান থেকে আমরা এস এর মান পাচ্ছি 1.75। তাহলে প্রথম পাত্রের, খেয়াল করো, প্রথম পাত্রের ঘনমাত্রা কত হবে? প্রথম পাত্রের ঘনমাত্রা হবে 1.75। এবারে যাচ্ছি আমরা দ্বিতীয় পাত্রের W2 কত? W2 196 গ্রাম, এম হচ্ছে 98, ভি 1000। তাহলে দ্বিতীয় পাত্রের মানে মোলারিটি কত হবে সেটা আমরা বের করতে যাচ্ছি। তো দেখো দ্বিতীয় পাত্রেরটা আমরা এখন কমপ্লিট করব। সিমিলার সূত্র, তাহলে SVM ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ, এখান থেকে এটা পাচ্ছি 2 লিটার, 2 মোলার। তাহলে আমরা প্রথমটা কত পেয়েছিলাম? আমরা প্রথম পাত্রের ঘনমাত্রা পেয়েছিলাম, আবার একটু দেখে নেই, 1.75। তো খেয়াল করো, তাহলে আমাদের কাছে এখন দুইটা আছে, একটা হচ্ছে 1.75 আর একটা হচ্ছে 2। তো এখান থেকে দেখো তুমি এভাবে বলতে পারো যে S1 কত পাচ্ছিলাম? 1.75 মোলার। S2 কত পাচ্ছি? 2 মোলার। একটা হচ্ছে 1.75 মোলার আর একটা হচ্ছে 2 মোলার। তাহলে যেহেতু এই যে 1.75 এবং 2 এই দুটোকে সমান হয়েছে, এই দুটো সমান হয় না। এখন এইটাই বলতেছে, অর্থাৎ উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান নয়, উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান নয়। তো আমাকে প্রশ্নে কিন্তু এটাই ব্যাখ্যা করতে বলা হয়েছিল যে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সেম হবে কিনা। এই যে দেখো, এই উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ অ্যান্সারটা বা ফাইনাল ডিসিশন হচ্ছে যে যেহেতু ঘনমাত্রা সমান না সেহেতু মোলারিটিও সমান হবে না। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমাদের ক, খ, গ, ঘ 4টা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম। সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের সবগুলো পার্ট এইভাবে সলভ করা হয়েছে, যেগুলো নেক্সট টাইম তোমাদেরকে মানে তোমাদের কেমিস্ট্রির যে সৃজনশীলের দক্ষতা, সেই দক্ষতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই তোমরা এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য একটি সৃজনশীল নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো।